আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছে আইজে ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। খুনি ফয়সালের ভিডিও কি বার্তা দিচ্ছে? ফয়জুল করিমের ব্যাংকে 1176 টাকা, স্ত্রীর 187 ভরি স্বর্ণালংকার। ডাকসু প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তারেক রহমান। পুতিনকে হত্যার চেষ্টা নাকি সাজানো নাটক? ভিসা ছাড়াই তুরস্ক ভ্রমণ করবে চীনারা। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যাচাই করে দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্য। ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পেজে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে দ্য ডিসেন্ট জানিয়েছে, ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বক্তব্য হিসেবে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে অনেকে জানতে চেয়েছে। ভিডিওটি সম্পর্কে দ্য ডিসেন্টের পর্যবেক্ষণ তুলে ধরা হলো। প্রথমত, ভিডিওটি এআই জেনারেটেড নয়, কারণ ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ইত্যাদি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সাদৃশ্য। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড নয় যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে তা এআই জেনারেটেড নয়। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করার পর প্রতিটি টুলই ভিডিওটি এআই জেনারেটেড না বলে সিদ্ধান্ত দিয়েছে। ভিডিওর একাধিক ফ্রেমে দেখা যায় ফয়সাল নির্দিষ্ট একটি মুখভঙ্গি করার সময় তার থুতনিতে থাকা দাড়ি অদৃশ্য হয়ে যাচ্ছে। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে, এটি মূলত ভিডিও রেকর্ড করার সময় ফিল্টার অন থাকার প্রভাব হয়েছে। এর দাড়ি অদৃশ্য হয়ে যাওয়ার দৃশ্য এটা প্রমাণ করে না যে পুরো ভিডিওটি একটি এআই সৃষ্ট কন্টেন্ট। দ্বিতীয়ত, ভিডিওতে ফয়সাল দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ে আছেন। আসলেই তিনি দুবাইয়ে আছেন কিনা তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয়। ফয়সাল নিজেও তার মুখের বক্তব্য ছাড়া দুবাই অবস্থানের কোনো প্রমাণ হাজির করেননি। তৃতীয়ত, ফয়সাল ভিডিওতে একটি মিথ্যা তথ্য দিয়েছেন। সেটি হলো, তিনি বলেছেন হাতিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে তিনি ছিলেন না। তবে তার ডিসেন্ট আগেই বিশ্লেষণ করে প্রমাণ করেছে যে হাতিকে হত্যার সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর শেখ ছিলেন। বাইকের পেছনে বসে গুলিবর্ষণকারী ব্যক্তি ফয়সাল করিম এবং বাইক চালক আলমগীর শেখ। এসব তথ্য পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে এবং তা দেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। বরিশাল থেকে প্রকাশিত নির্বাচনী হলফনামায় জামাত ইসলামের জোট প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েখ চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তার নিজস্ব ও স্ত্রীর সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। হলফনামা অনুযায়ী ফয়জুল করিমের স্ত্রী 187 ভরি স্বর্ণালংকার ধারণ করেন, যা তিনি উপহার হিসেবে পেয়েছেন। স্ত্রীর নগদ সম্পদের পরিমাণ 7,20,000 টাকা এবং মোট সম্পদের পরিমাণ 3,41,65,000 টাকা। নিজের পেশা হিসেবে ফয়জুল করিম শিক্ষকতা ও দাওয়াত কার্যক্রমের কথা উল্লেখ করেছেন। তার স্ত্রীর পেশা গৃহিণী ও ব্যবসায়ী হিসেবে দেখানো হয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে ফয়জুল করিমের হাতে নগদ রয়েছে 31,12,047 টাকা, যদিও ব্যাংকে মাত্র 1,176 টাকা রয়েছে। তার স্ত্রীর নামে ব্যাংক জমার কোনো তথ্য নেই। হলফনামায় ফয়জুল করিমের বিরুদ্ধে 3টি মামলা থাকার কথা উল্লেখ রয়েছে। তিনি দেশের ভেতরে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে বছরে 3,22,000 টাকা, মাহফিল থেকে 4 লাখ টাকা এবং শিক্ষকতা থেকে 7,06,000 টাকা আয় করেন। অস্ত্র সংক্রান্ত তথ্য অনুযায়ী তার কাছে একটি 22 বোর রাইফেল রয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মধ্যে রয়েছে 1,060% কৃষি জমি এবং 37.60% অকৃষি জমি, যার মূল্য 33,13,223 টাকা। স্থাবর সম্পদের হিসাবের মতে তার নিজের নামে রয়েছে 2,436% কৃষি জমি, যার মূল্য 1,32,560 টাকা এবং 2.40% অকৃষি জমি, যার মূল্য 3,74,148 টাকা। প্রত্যেক সূত্রে পাওয়া জমির পরিমাণ 37.60%। তিনি প্রত্যেক সূত্রে 661 বর্গফুট বাণিজ্যিক ভবন, দোকান এবং 2,013 বর্গফুটের একটি অ্যাপার্টমেন্টের মালিক। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ছিল 1,05,06,708 টাকা, যা বর্তমানে বেড়ে 3,15,20,124 টাকা। আয়কর তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরে ফয়জুল করিমের বার্ষিক আয় ছিল 14,28,500 টাকা এবং মোট সম্পদ ছিল 1,64,09,931 টাকা, যার জন্য তিনি 96,475 টাকা আয়কর দিয়েছিলেন। একই সময়ে তার স্ত্রী 6 লাখ টাকা আয় ও 32,60,200 টাকা সম্পদ দেখিয়ে 15,000 টাকা আয়কর দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিফারেন্স অব ওপিনিয়ন গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত্য অটুট থাকবে। বৃহস্পতিবার 1 জানুয়ারি বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু ভিপি
সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন। সাক্ষাৎকালে ডাকসু প্রতিনিধিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন, মহান আল্লাহর কাছে দোয়া করেন। এ সময় দেশের স্বার্থে তরুণ সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিল, দেশ অনেক বেশি অস্থিতিশীল ছিল। নিশ্চয়ই আমি চাইব না আমার সন্তানরাও এমন একটি বাংলাদেশ ফেস করুক। ডাকসু প্রতিনিধি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও ত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশপন্থী রাজনীতি ধারণ করে দেশের স্বার্থে সব প্রকার আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। এ সময় তারা ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে ডাকসু সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনীয় ড্রোনের কথিত হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মস্কো, জানিয়ে আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে, কিন্তু রুশ প্রতিরক্ষা ব্যবস্থা তা সফলভাবে রুখে দিয়েছে। তবে এই ভিডিওর সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে, কারণ কিয়েভ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে মেজর জেনারেল আলেকজান্ডার রোমানেনকভ জানিয়েছেন, ইউক্রেনের সুমি ও চেরনিহিভ অঞ্চল থেকে মোট 91টি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল। নভগোরোড অঞ্চলে লেক ভালদাইয়ের কাছে অবস্থিত পুতিনের বাসভবনটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রুশ সেনারা একটি ভূপাতিত ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছেন, যাতে প্রায় 6 কেজি বিস্ফোরক ছিল বলে দাবি করা হয়েছে। মস্কোর মতে এটি রাশিয়ার প্রেসিডেন্টের উপর সরাসরি হামলার একটি সুপরিকল্পিত চেষ্টা ছিল। অন্যদিকে ইউক্রেন এই ঘটনাকে রাশিয়ার সাজানো নাটক বলে অভিহিত করেছে। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাশিয়ার কাছে এই হামলার সপক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। কিয়েভের দাবি, চলমান শান্তি আলোচনা বাধাগ্রস্ত করতে এবং যুদ্ধের তীব্রতা বাড়াতে মস্কো এই কাল্পনিক হামলার কাহিনী তৈরি করেছে। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রাথমিক মূল্যায়নও জানানো হয়েছে যে পুতিন বা তার বাসভবনকে লক্ষ্য করে ইউক্রেন কোনো হামলার চেষ্টা চালায়নি। যুক্তরাষ্ট্র মনে করে ইউক্রেন ওই অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করেছিল ঠিকই, কিন্তু সেটি পুতিনের বাসভবনের কাছে ছিল না। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নববর্ষের প্রকালে তিনি উভয় পক্ষকে শান্তি বজায় রাখার এই কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে মোদী বলেন যে শত্রুতা শেষ করার একমাত্র পথ হলো কূটনীতি। ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও ইউক্রেন দাবি করছে যে না ঘটা একটি ঘটনার প্রতি এই ধরনের প্রতিক্রিয়া হতাশাজনক। বর্তমানে ভাইরাল হওয়া এই ভিডিও এবং হামলার দাবিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। তুরস্কের অফিসিয়াল গেজেটে প্রকাশিত একটি রাষ্ট্রপতির আদেশে ঘোষণা করা হয়েছে যে 2 জানুয়ারি থেকে পর্যটন এবং ট্রানজিটের উদ্দেশ্যে আসা চীনা নাগরিকদের তুরস্কে বিনা ভিসায় প্রবেশাধিকার দেওয়া হবে। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম হুরিয়ার ডেইলি নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে, নতুন নিয়ম অনুসারে গণপ্রজাতন্ত্রী চীনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 180 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত তুরস্কে থাকতে পারবেন। এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক পর্যটনে ইতিবাচক অবদান রাখবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। তুরস্ক এবং চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক 1971 সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে তা 2010 সালে কৌশলগত সহযোগিতার স্তরে উন্নীত হয়। সাম্প্রতিক বছরগুলিতে বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এই সম্পর্ক নতুন করে আরও গতি পেয়েছে। গত 2 দশক ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। 2001 সালে দ্বিপাক্ষিক বাণিজ্য $1 বিলিয়ন থাকলেও 2024 সালে তা $48 বিলিয়ন ছাড়িয়ে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে পৌঁছেছে। তুরস্ক পরিসংখ্যান ইনস্টিটিউট TUIK এর তথ্য অনুসারে 2024 সালে চীনের তুরস্কের রপ্তানি পরিমাণ ছিল $3.4 বিলিয়ন, যেখানে আমদানির পরিমাণ ছিল $44.9 বিলিয়ন। 2024 সালের সেপ্টেম্বরে প্রতিবেদনে বলা হয়েছিল যে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের মজুত প্রক্রিয়াজাতকরণের জন্য তুরস্ক চীনের সাথে একটি অংশীদারিত্বের পরিকল্পনা করছে। এই প্রেক্ষাপটে BYD ইতিমধ্যে তুরস্কে একটি উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। একই সাথে চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেড, SAIC মোটর কর্পোরেশন এবং গ্রেট ওয়াল মোটর কোম্পানি এর সাথেও আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল
সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।